রবীন্দ্রনাথের গীতিনাট্য বাল্মীকি প্রতিভা তৈরি হয় 1881 সালে। সে বছরই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে বিদ্বজ্জন সমাগম সভার ষষ্ঠ বার্ষিক অধিবেশনে এর প্রথম অভিনয় হয়। তারিখ ছিল 16ই ফাল্গুন 1287, অর্থাৎ 26শে ফেব্রুয়ারি 1881 সাল। সত্যি বলতে খানিকটা এই সভার তাগিদেই এই গীতিনাট্যের নির্মাণ। বিহারীলাল চক্রবর্তীর শারদামঙ্গল কাব্য সদ্য প্রকাশিত হয়েছে সে সময় বাল্মীকি প্রতিভায়। বিহারীলালের শারদামঙ্গলের বাল্মীকি চরিত্রের সঙ্গে দস্যু রত্নাকরের গল্প মিশিয়ে রত্নাকর থেকে বাল্মীকির উত্তরণের গল্পটাকে নতুন এক ভঙ্গিতে বলার চেষ্টা করা হয়। বছর দুয়েক বিলেতে কাটিয়ে সবে তখন দেশে ফিরেছেন রবীন্দ্রনাথ। বিলেতে থাকাকালে রিচার্ড ওয়াগনার প্রভাবিত বেশ কয়েকটি অপেরা লেখার সুযোগ পেয়েছিলেন তিনি। তাতে একরকম বহুত্ব ব্যঞ্জক সুরের ক্যানভাস আবিষ্কার করে ফেলেন তিনি। সুরে ভাব প্রকাশ যা ছিল সে সময় রবীন্দ্রনাথের ভাবনার অনেকটা জুড়ে। সেক্ষেত্রে সে সময়ে ভারতীয় রাগ সঙ্গীতের তুলনায় একে তাঁর অনেক বেশি নির্ভরযোগ্য উপায় বলে মনে হয়। এছাড়া আরও দুটো ব্যাপার বাল্মীকি প্রতিভার মতো একটি আঙ্গিক নির্মাণের নেপথ্যে সক্রিয় ছিল। এক, 19 শতকের 6-এর দশক থেকে কলকাতার প্রচলিত গীতি অভিনয়, যা আঙ্গিকগতভাবে হুবহু না হলেও এর খুব কাছাকাছি একটা জিনিসই ছিল। দুই, জ্যোতিরিন্দ্রনাথের এক সুরের এক্সপেরিমেন্ট। সে সময় ভারতীয় রাগগুলিকে পিয়ানোয় অন্য এক কায়দায় তিনি বাজাতেন, যার ফলে রাগগুলিও অন্য এক চেহারা দিত। একরকম সংলাপের আদল ফুটে উঠত তাতে। এইভাবে তৈরি হয়ে ওঠার সুরে কথা বসানোর কাজে 1875 সাল নাগাদ জ্যোতিরিন্দ্রনাথ বন্ধু অক্ষয় চৌধুরীর সঙ্গে জড়িয়ে নিয়েছিলেন রবীন্দ্রনাথকেও। কিন্তু কেনই বা এমন করে সুরের সংলাপ তৈরি করতে চাইছিলেন এরা? আমাদের মনে হয়েছে কেবল সুরের উৎকর্ষ সাধন নয়, এর মূলে ছিল মানুষকে আরও মহীয়ান কোনো উৎকর্ষের দিশা দেখানোর চেষ্টা। কিন্তু তাই বা কেমন? এরপর আমরা আজ সেই গল্পই বলবো। পুনশ্চর সদস্য, বন্ধু, শুভার্থীদের ভালোবাসা জানাই। আমাদের সাধ অনেকখানি সাধ্য নেহাত সীমিত। আমাদের একান্ত ভরসার জায়গা আপনাদের ভালোবাসা। সে উষ্ণতাটুকুই আমাদের সবচেয়ে বড় পাথেয়। সঙ্গে থাকবেন আশা রাখি। এ এক ভারী অদ্ভুত সময়। আমরা যে সময়টা দাঁড়িয়ে রয়েছি সেই সময়টার দিকে যদি তাকাই, দেখবেন প্রতিদিন কোনো না কোনো অপমানজনক শব্দ আমাদের শব্দভাণ্ডারে ঢুকে পড়ছে। যেই না আমরা কোনো কাজ আড়াল করতে চাইছি, যেটা আড়ালে থাকারই যোগ্য, সেটা যখন প্রকাশ্যে চলে আসছে, অথবা যখন আমরা তাকে আড়াল করতে পারছি না কিংবা সেই দোষগুলোকে সাহস করার মতন যথেষ্ট সাহস আমরা একত্র করতে পারছি না, তখন আমরা কি করছি? প্রাণপণে চেষ্টা করছি তাকে অস্বীকার করতে। আর যারা প্রতিবাদ করছেন তাদেরকে আমরা তীব্র ভাষায় আক্রমণ করছি। যখনই কোনো সঙ্গত প্রশ্ন উঠছে, যখন একটা পরিপ্রেক্ষিত তৈরি হচ্ছে, আমরা সেসব গুলিয়ে দিয়ে নিজেদের সুবিধা মতন একটা অন্য রকমের ন্যারেটিভ বা বয়ান তৈরি করছি। আর সেই সমস্ত যারা প্রশ্ন তুলেছিলেন তারা কি করছেন? তারা তখন মাত্রা ছাড়া রাগে তাদেরও ভাষার মধ্যে পাল্টা কোনো প্রতিশব্দ ঢুকে যাচ্ছে। আমাদের কারোরই কোনো নিস্তার নেই। প্রতিদিন স্বভাবের রুগ্নতাকে আমরা অতিক্রম করতে পারছি না। আমরা যেটাকে অতিক্রম করতে পারছি তা আমাদের শালীনতা বা রুচিবোধ। আর এখানেই সংলাপ থেমে যাচ্ছে। প্রযুক্তিগত উন্নতি হচ্ছে, বারবার করে সমস্ত মানুষ চারিদিকে আমরা সংযোগ নিয়ে কথা বলছি। যত বলছি বিচ্ছিন্নতা তত আমাদের গ্রাস করছে।
যদিও বলছি যে আমরা একই সময়ের বাসিন্দা, কিন্তু সত্যি কি তাই? কোথাও বোধহয় আমাদের একসঙ্গে আর থাকা হয়ে উঠছে না। সেই পটভূমিতে দাঁড়িয়েই আমরা উত্তর খোঁজার চেষ্টা করব রবীন্দ্রনাথের কাছে। তাই আজ আমাদের নিবেদন। जय नारायण विघ्न विनाशन जय वासुदेव यशोदनंदन। जय नारायण विघ्न विनाशन जय वासुदेव यशोदानंदन। जय नारायण विघ्न विनाशन जय वासुदेव यशोदनंदन। जय नारायण विघ्न विनाशन जय वासुदेव यशोदानंदन। খুব পুরনো একটা থিয়েটারের শুরু হচ্ছে এরকম করে, বাসব নৃত্যগীত আমোদে দিবানিশি মগ্ন। বিধাতা যে গুরুতর কার্যভার তাহাকে দিয়াছেন, সে বিষয়ে তার বিলক্ষণ শৈথিল্য, অবহেলা। এদিকে পৃথিবীতে বৃষ্টির অভাবে ঘোরতর হাহাকার, দুর্ভিক্ষে অনাহারে কোটি কোটি লোক মৃত্যুমুখে পতিত। বাসবের তাতে কিছুমাত্র ভ্রুক্ষেপ নেই, কিছু আসে যায় না। এখন তার এই আলস্য শৈথিল্য, এতে তো একটু ব্যাঘাত ঘটানো আবশ্যক। ব্রহ্মা আমাকে সেই কাজের ভার দিয়েছেন। একদিন ইন্দ্রের সভায় উর্বশী নৃত্য করছেন, এমন সময় তার অঙ্গ থেকে একটি রত্ন স্খলিত হয়ে মাটিতে পড়ল। ইন্দ্র অবনত হয়ে উর্বশীর পায়ের তলায় বসে সেই রত্নটি অনুসন্ধান করছেন। এই সুযোগ তো ছাড়া যায় না। আমি এমন সময় শচী দেবীকে ডেকে এনে আর কোনো কথা না বলে কেবল এই দৃশ্যটির প্রতি তার দৃষ্টি আকর্ষণ করলাম। বাস, কেল্লাফাতে শচী দেবী মুখ ভার করে চলে গেলেন এবং সেই থেকে তিনি দুর্জয় অভিমান ভরে বসে রয়েছেন। ইন্দ্র হাহুতাশ করে ঘুরে বেড়াচ্ছেন। এই সব ব্যাপার দেখে মদন বসন্ত এরা কোন কুসুমবনে গিয়ে কুসুম সুরাপানে মত্ত হয়েছেন। এই রকম অবস্থা এখন নন্দনকাননের। এখন এই অবস্থা যদি কিয়ৎকাল স্থায়ী হয় সেটা মঙ্গলের, কারণ তাহলেই একমাত্র ইন্দ্র এই বিলাসলীলা ত্যাগ করে নিজের কাজকর্মে কিছুটা হলেও হয়তো মন দিতে পারবেন। এরকম করে শুরু হচ্ছে ঊনবিংশ শতকে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের একটা নাটক পুনর্বসন্ত। এমন বিষ্ণু স্তোত্র, তারপরে নারদের এই সংলাপ দিয়ে। এই পুনর্বসন্ত নাটকটার একটা মূল রূপ ছিল, আদি রূপ। সেটা আবার একটা গীতিনাট্য। সেখানে কোনো গদ্য সংলাপ নেই প্রায়। কীরকম সে গীতিনাট্য, আমরা একটু পিছন থেকে গল্প শুরু করি। একটা গান শুনি সবার আগে। কোথা ছিলে বলো, কত কি যে হলো, জানো না কি তা? ছিলে কোথা বলো, কত কি যে হলো, রাখো কি সন্ধান? হায় হায় আহা, মানদায় যায় যায় বাসবের প্রাণ, মানদায় যায় যায় বাসবের প্রাণ। এখানে কি করো তুমি ফুল সর, তারে গিয়ে করো ত্রাণ। চলো 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 তবে মধুরিত, চলো যাই কাজ সাধিতে। চলো 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 তবে মধুরিত, চলো যাই কাজ সাধিতে।
দাও বিদায় রতি গো, দাও বিদায়। কোথা ছিলে বলো, কত কি যে হলো, জানো না কি তা? ছিলে কোথা বলো, কত কি যে হলো, রাখো কি সন্ধান? 1881 সালের কলকাতা। একদিন হঠাৎ দেখা গেল গঙ্গার উপর দিয়ে একটা স্টিমার যাচ্ছে, খুব স্বাভাবিক একটা ঘটনা। স্টিমারটার অভিমুখ চন্দননগর। স্টিমারের ভিতর থেকে গান বাজনার শব্দ ভেসে আসছে, পিয়ানোর আওয়াজ। ব্যাপারটা কি? ঠাকুরবাড়ির জ্যোতিরিন্দ্রনাথ বন্ধুদের নিয়ে চন্দননগর যাচ্ছেন। মাঝে একটা ঝড় উঠেছে গঙ্গায়, কিন্তু মনে হয় না এই যাত্রীদের কারো তাতে কিছুমাত্র ভ্রুক্ষেপ আছে। ওই জ্যোতিরিন্দ্রনাথ পিয়ানোয় একটার পর একটা সুর তৈরি করে চলেছেন, আর অক্ষয় চৌধুরী তখন ওর গানে কথার যোগান দিতেন। অক্ষয়বাবু কথা বসাচ্ছেন, গান হয়ে উঠছে, আর সঙ্গে সঙ্গে এরা সদলে সহর্ষে যোগ দিচ্ছেন সেই গানে। গান বাজনায় এরা একেবারে বাহ্যক জ্ঞান শূন্য। চলো 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 মধুর, চলো যাই কাজ সাধিতে। চলো 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 ফুল ধনু, চলো যাই কাজ সাধিতে। চলো 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 ফুল ধনু, চলো যাই কাজ সাধিতে। এর মাঝে দিন কয়েক কাটলো। এই গানগুলো নিয়ে একটা পালা তৈরি হলো, একটা গীতাভিনয় পালা। নামটা চমৎকার, মানময়ী। 1881 জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে মানময়ীর প্রথম অভিনয়। ইন্দ্রের চরিত্রে জ্যোতিরিন্দ্রনাথ আর শচী তাঁর স্ত্রী কাদম্বরী। রবীন্দ্রনাথ তখন সবে ফিরেছেন বিলেত থেকে, তিনিও পেলেন একটা চরিত্র। বাড়ির সকলে বলেন ওর গলা নাকি তখন কিরকম বদলে গেছে, মজার রকমের, অদ্ভুত রকমের গলা। বসন্তের চরিত্রে সেই বদলে যাওয়া মজার গলা নিয়ে গাইছেন, আমরে আমরে হলো কে হায়, হা সজনে যায় যে যায়, আমরে আমরে হলো কে হায়, হা সজনে যায় যে যায়। কাঁপিছে অধীর কায়, ঘন ঘন শ্বাস বহিছে তাই, ছি রতিপতি এই কি কাজ, সজনীরে বুঝি বধিলে আজ, তোমারও কুসুম ঘায়, তোমারও কুসুম ঘায়। এসো হে আমারও সাথ, সুরাপানে গানে কাটাবো রাত, এসো হে আমারও সাথ। ভাবুন, রবীন্দ্রনাথ গাইছেন, এসো হে আমারও সাথ, সুরাপানে গানে কাটাবো রাত, মেনকা নাচিবে তাই, মেনকা নাচিবে তাই। আমরে আমরে হলো কি হায়, হায় সজনী যায় যে যায়। বিলেত থেকে যখন ফিরেছেন তখন দেখেন এই লেখাজোকার কাজ মানময়ীর শেষ হয়ে গেছে, প্রতিদিন মহড়া চলছে। তো এই দেখে শুনে 2 লাইন গান বেঁধে দিলেন, পাশরিব ভাবনা, পাশরিব যাতনা, রাখিব প্রমোদে ভরি দিবানিশি মন প্রাণ। জুড়ে গেল এই গানটাও। এই গীতাভিনয় জিনিসটার তখন খুব চল হয়েছে কলকাতায়। এটা ওই 1865 সাল, ওই সময়টা থেকে। এই 1860-এর দশকে কলকাতার লিন্ডসে স্ট্রিটে একটা ওপেরা হাউস খোলা হয়েছে। সে সময় কলকাতার সাহেবরা মেজাজে বেশ আমিরি,
প্রায় লাখখানেক টাকার উপর চাঁদা তুলে ইতালি থেকে একটা ওপেরার দল নিয়ে এসেছেন। বছর খানেক হলো তারা অভিনয় করছেন। তার টিকিটের চাহিদা তুমুল, টিকিটের দামও বেশ ভালো, সবচেয়ে বেশি দাম 16 টাকা, সবচেয়ে কম 5 টাকা। ও দামের কথা বললে আরও একটা কথা বলতে হবে, এটা রসরাজ অমৃতলাল বসু জানাচ্ছেন, এই থিয়েটারে ফার্স্ট ক্লাস বারে এক পেগ সোডা ব্র্যান্ডি তখন 4.5 টাকা, আর সেইটাই সেকেন্ড ক্লাস বারে 2.5 টাকা। মেজাজটাই আলাদা। এই মেজাজটা বাঙালির থিয়েটারে পড়ছে। কোথায় পড়ছে? বাঙালি অন্য একভাবে থিয়েটারে কথা বলার কথা ভাবছে। সেটা কিরকম? একটা থিয়েটারে কৃষ্ণ আর রুক্মিণীর সংলাপ চলছে। কৃষ্ণ বলছে রুক্মিণীকে, প্রিয়ে আমার বড় ভয় হচ্ছে। রুক্মিণী বলে, তোমার আবার ভয় কিসের? যা থেকে ভয়ের উৎপত্তি, ভয় তার কি করতে পারে? কৃষ্ণ বলে, না না, এই ভয় সে ভয় নয়, এ বড় বিষম ভয়। এই ভয়ের কথা মনে হলে ভয়েরও ভয় জন্মায়। তো এরপর স্বাভাবিক নিয়মে রুক্মিণীর উত্তর দেওয়ার পালা আসে। সে উত্তর দেয়, কিন্তু সে কথা বলে না। সে বলে, কেন করো ছলনা, কেন ছলনা, সদা মগন ভাবে নাথ বলো না, বলো না, কেন করো ছলনা, কেন ছলনা। এই যাত্রা থিয়েটারে দুয়ের মাঝামাঝি একটা ব্যাপার তৈরি হচ্ছে। এমনিতেই ওই ইংরেজি লেখাপড়ার চল হওয়ার পর থেকে যাত্রার ওই সং কালুয়া ভুলুয়া বাঙালির মন আর সায় দেয় না। একরকম করে সে ভেবে নিয়েছে করতে গেলে থিয়েটারই করতে হবে। কিন্তু থিয়েটার করতে হবে কথাটা বলা যতটা সহজ, সে সময় কাজটা করা ততটা সহজ ছিল না। তার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। মঞ্চ চাই, চিত্রপট চাই। এই ইতালিয়ান থিয়েটার এই সাহসের রাস্তাটা দেখিয়ে দিচ্ছে। এভাবেও তো হতে পারে খুব কম উপকরণে, কেবল চিত্তের খোরাকটা পাওয়া গেলেই তো হয়। সেই থেকে এই আঙ্গিক। এসব হচ্ছে কোথায়? বউবাজারে রাজেন দত্তর বাড়ি, তালতলার রামধন ঘোষ, শোভাবাজারের প্রসন্ন নারায়ণ দেব, এই হেন বড় লোকদের বাড়ির বৈঠকখানা আর নাট মন্দির এই থিয়েটারের রঙ্গপীঠ। কেউ একে ডাকেন গীতাভিনয়, কেউ বলেন গীতিনাট্য, কেউ গীতিকা। আর রসিক যারা, তারা ইংরেজি বাংলা মিশিয়ে বলেন একটু ঠাট্টা করে অপ্পেয়ারা। নামগুলিও ভারী মজার। প্রভাস মিলন, চণ্ড কৌশিক, এও যেমন আছে। আবার আরেকদিকে সতী কি কলঙ্কিনী, আদর্শ সতী, প্রণয় কানন, প্রেম পারিজাত, অনলে বিজলি, মালতী মাধব। 1860-এর দশক থেকে 1880-র এই 81 সাল পর্যন্ত নাম বলতে চাইলে বলে শেষ করা যাবে না, অগুন্তি নাম। কেন হে নাগর রায় বাঁশরিটি ধরে সুমধুর স্বরে, বাঁশরিটি ধরে সুমধুর স্বরে ডাকিতেছে শ্রীরাধায়। কেন হে নাগর রায় ফুলের কামিনী রাধা বিনোদিনী, মরে গুরু গঞ্জনায়। কেন হে নাগর রায়। ও হে শ্যাম
তোমার ব্যবহার কেমন ওহে শ্যাম, তোমার ব্যবহার কেমন, রাধা বলে কেন ডাকো যখন তখন ওহে শ্যাম, তোমার ব্যবহার কেমন ও হে শ্যাম, তোমার ব্যবহার কেমন। গ্রেট ন্যাশনালে কামিনী কুঞ্জে তখন অভিনয় করেন রামতারণ সান্যাল কৃষ্ণের চরিত্রে। চরিত্র যখন কৃষ্ণের, মাখন খাওয়ার একটা দৃশ্য তো থাকবেই। রামতারণ অভিনয়ই করেন। কেন বললাম এই কথা একটু পরেই বুঝবেন। একবার বাঁকিপুরে গ্রেট ন্যাশনাল ডাক পেয়েছে অভিনয়ের। বাঁকিপুরে তখন মাখনের খুব নামডাক এবং সে দামেও খুব সস্তা। তো রামতারণ ভেবেছেন এতকাল তো অভিনয় করে এলেন এই দৃশ্য, এবার একটু চেখে দেখবেন। দলে যিনি দেওয়া থাওয়ার কাজ করেন তাকে বলে রেখেছেন ওকে যেন মাখনটা একটু বেশি করে দেওয়া হয়। মুশকিল হয়েছে, দলে দেওয়া থাওয়ার কাজ যিনি করেন তিনি সেবার দলের সঙ্গে যাননি, তার জায়গায় গেছেন অন্য একজন। তাতে কোনো অসুবিধে নেই, রামতারণ নামডাকলা অভিনেতা, তার হুকুম তামিল হবেই। হয়েছে সব ব্যবস্থা, শুরু হয়েছে অভিনয় চলছে। সেই দৃশ্য এলো, দেখা গেল সব আয়োজন প্রস্তুত। রামতারণ লোলুপ দৃষ্টিতে কিছুক্ষণ মাখনের দিকে তাকিয়ে মুখ বসালেন তাতে। অমনি ওর মুখটা কিরকম বিকৃত হয়ে গেল। আর ওই মঞ্চে বসে উইংসের দিকে তাকিয়ে কাকে উদ্দেশ্য করে বোঝা মুশকিল, মুখে যা আসছে বলে যাচ্ছেন। ব্যাপারটা কি? দর্শকরা হতবাক, এটা কি হচ্ছে? শেষ হলো অভিনয়। রামতারণ একেবারে গটগট করে গিয়ে ধরলেন সেই লোককে। অসম্ভব রেগে গেছেন, ওর মুখটা রীতিমতো জ্বলছে। তখন সব বললেন, যাকে বললেন তিনি নির্বিকার। সব শুনে তিনি একটা শান্ত উত্তর দিলেন, তা আপনি খেতে গেছেন কেন অমন করে? ওটা তো চুন ছিল। থিয়েটারে কেউ সত্যিকারের মাখন দেয় কখনো? আমার যেমন বেনি তেমনি রবে চুল ভেজাবো না, আমার যেমন বেনি তেমনি রবে চুল ভেজাবো না, আমার যেমন বেনি তেমনি রবে চুল ভেজাবো না। আমি খুব ডুব দেব সই, তোর শলা তো শুনবো না। আমার যেমন বেনি তেমনি রবে চুল ভেজাবো না, আমার যেমন বেনি তেমনি রবে চুল ভেজাবো না, আমার যেমন বেনি তেমনি রবে চুল ভেজাবো না। আমি জল ছেটাবো, জল ছড়াবো, তোদের গায়ে দেব, তবু জলে নামবো না। আর ভাই সাঁতারে সাঁতারে এপারে ওপারে করিও না গোনা। আমার যেমন বেনি তেমনি রবে চুল ভেজাবো না, আমার যেমন বেনি তেমনি রবে চুল ভেজাবো না, আমার যেমন বেনি তেমনি রবে চুল ভেজাবো না। ফাল্গুনের এক বিকেল, ওই সন্ধ্যের দিকে গড়িয়ে চলেছে। একদিন হঠাৎ পথে দেখা গেল ঠাকুর বাড়ির জ্যোতিরিন্দ্রনাথকে গাড়িতে, সঙ্গে একটা বন্দুক। মুখে একটা ক্লান্তি লেগে রয়েছে, সারাদিনের পরিশ্রমের ক্লান্তি। এই সময়টা ওর একটা শিকার নিয়ে মাতামাতি চলছে। শিকার নিয়ে মাতামাতি চলছে মানে শিকারই তো ভালোই ছিলেন। ওই হয় না এক এক সময় শিকার নিয়ে বেশি কথা বলছেন, বন্দুক নিয়ে কথা বলছেন, তার গুণমান নিয়ে, ব্যবহার নিয়ে, সেই রকম একটা সময়।
এই দিনও বেরিয়েছিলেন শিকারে। বাড়িতে অভিনয় হবে, তাতে ক্রৌঞ্চ বধের দৃশ্য আছে, তো সত্যিকারের বক চাই, তারই খোঁজে বেরিয়েছিলেন। সমস্ত দিন পথে পথে ঘুরে বেরিয়েছেন, বকের দেখা পাননি। ফিরছেন যখন, তখন দেখেন পথে একজন মানুষ কিছু জ্যান্ত বক নিয়ে চলেছেন। অগত্যা তার থেকেই কিনলেন। তখন মনে পড়ল, এভাবে তো হবে না, বাড়িতে তো কথা দিয়ে এসেছেন শিকার করে আনবেন। সমস্যা নেই, সঙ্গে তো বন্দুক ছিল, বের করলেন, পথেই হয়ে গেল শিকার। কিন্তু এই কাজটা কি খুব নৈতিক কাজ হলো? তখন বুঝি কোচওয়ানকে হুকুম দিচ্ছেন, সন্ধ্যায় অভিনয়, অর্কেস্ট্রাটা তো ওকেই পরিচালনা করতে হবে, আর পিয়ানো তো ধরতে হবে তাকেই। কোচওয়ানকে হুকুম দিচ্ছেন জোরে গাড়ি হাঁকাতে, রাখো মিছে ও সব কথা, কাছে মোদের এসো না কহে থা, চাই নে ও সব শাস্ত্রর কথা, সময় বহে যায় যে। বিদ্বজন সমাগম সভার অধিবেশন, এবার ওরা ঠিক করেছেন একটা নাটক করবেন। তখন ওই বিহারীলাল চক্রবর্তীর শারদামঙ্গল কাব্য সদ্য প্রকাশিত হয়েছে। শারদামঙ্গল কাব্যের বাল্মীকির সঙ্গে দস্যু রত্নাকরের গল্প মিশিয়ে একটা নাটক এদের পরিকল্পনায় তৈরি হলো। বিহারীলাল চক্রবর্তীর শারদামঙ্গলের বাল্মীকি গোড়া থেকেই সাধু, তার মধ্যে নির্মমতা নেই। রোমাঞ্চিত কলেবর, টলমল থরথর, প্রফুল্ল কপল বহে অশ্রুজল। হে যোগেন্দ্র, যোগাসনে ঢুলু ঢুলু দুনয়নে, বিভোর বিউভল মনে কাহারে ধেয়াও। কমলা ঠমকে হাসি, ছড়ান রতন রাশি, অপাঙ্গে ভ্রুভঙ্গে আহা ফিরে নাহি চাও। ভাবে ভোলা খোলা প্রাণ, ইন্দ্রাসনে তুচ্ছ জ্ঞান, হাসিয়ে পাগল বলে পাগল সকল। এই সময়টায় আবার রবীন্দ্রনাথকে সুরের সঙ্গী করে নিয়েছেন জ্যোতিরিন্দ্রনাথ। এই সময়টায় নয়, এর একটু আগে থেকেই 1875 যখন জ্যোতিরিন্দ্রনাথের সরোজিনী নাটক বেরিয়েছে, বেরোবার আগে ওই প্রুফ দেখা দেখির কাজ চলছে, ঠিক সেই সময়টায় একদিন ওই জোড়াসাঁকো বাড়িতে তেতলার ঘরে জ্যোতিরিন্দ্রনাথ রাম সর্বস্ব অধিকারীকে নাটকটা পড়ে শোনাচ্ছেন। ঠিক তার পাশেই রবীন্দ্রনাথের পড়বার ঘরে আছেন বটে, কিন্তু কান তো খাড়া এদিকে। আর রাম সর্বস্বর কাছে রবীন্দ্রনাথ আবার তখন লেখাপড়া করেন, কুমার সম্ভব, শকুন্তলা। জ্যোতিরিন্দ্রনাথ পড়ে শোনাচ্ছেন জোরে। ওই একটা দৃশ্য আছে যেখানে বহিঃশত্রুর আক্রমণে রাজপুত রমণীরা চিতা প্রবেশ করছেন। এই জায়গাটায় জ্যোতিরিন্দ্রনাথ দীর্ঘ এক বক্তৃতা লেখেন। রবীন্দ্রনাথের কানে যাচ্ছে জায়গাটা, এবং ওর মনে হচ্ছে এই জায়গায় এরকম একটা বক্তৃতা কিছুতেই খাপ খেতে পারে না। উঠে এলেন এই ঘরে, এই কথাটাই বললেন, এখানে এই বক্তৃতা খাপ খায় না। আমরা অনুমান করি নিশ্চিত কি খাপ খেতে পারে, কি হলে ঠিক হতো। এমন একটা কথা চলছে, ওই কয়েকটা মুহূর্ত, তারই মধ্যেই কয়েক কলি তৈরি করে ফেললেন। জ্বলুক জ্বলুক চিতার আগুন, জুড়াবে এখনি প্রাণের জ্বালা। জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ, পরাণ সপিবে বিধবা বালা। জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ, পরাণ সপিবে বিধবা বালা। জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ, পরাণ সপিবে বিধবা বালা। জ্বলুক জ্বলুক চিতার আগুন, জুড়াবে এখনি প্রাণের জ্বালা। জ্বলুক জ্বলুক চিতার আগুন, জুড়াবে এখনি প্রাণের জ্বালা। জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ, পরাণ সপিবে বিধবা বালা। জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ, পরাণ সপিবে বিধবা বালা। শোন রে যবন, শোন রে তোরা, যে জ্বালা হৃদয়ে জ্বালালি সবে। শোন রে যবন, শোন রে তোরা,
যে জ্বালার হৃদয়ে জ্বালালি সবে, সাক্ষী রলেন দেবতা তার, এর প্রতিফল ভুগিতে হবে। সাক্ষী রলেন দেবতা তার, এর প্রতিফল ভুগিতে হবে। জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ, পরাণ সপিবে বিধবা বালা। জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ, পরাণ সপিবে বিধবা বালা। জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ, পরাণ সপিবে বিধবা বালা। জ্বলুক জ্বলুক চিতার আগুন, জুড়াবে খনি প্রাণের জ্বালা। জ্বলুক জ্বলুক চিতার আগুন, জুড়াবে খনি প্রাণের জ্বালা। জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ, পরাণ সপিবে বিধবা বালা। জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ, পরাণ সপিবে বিধবা বালা। ওই মানময়ীর আগে থেকে এই সময়টা তো বটেই, জোড়াসাঁকোর তেতলার ঘর প্রতিদিন সরগরম। ওই জ্যোতিরিন্দ্রনাথ একটা পিয়ানো নিয়ে বসেন, এক পাশে অক্ষয় চৌধুরী, অন্য পাশে রবীন্দ্রনাথ। এই অক্ষয় চৌধুরীর কাছে এই সময়টা রবীন্দ্রনাথ আবার ইংরেজি পড়ছেন। থমাস মোর, কাম রেস্ট ইন দিস bosom, my own stricken dear. Though the heart have fled far from thee, thy home is still here. Here still is the smile that no cloud can o'ercast, and a heart and a hand, thy own to the last. Oh, what was love made for if 'tis not the same? অনুবাদ করছেন, আয় আয় এই বুকে, এইখানে থাক সুখে, বানবিদ্ধ হরিণী আমার। যদিও সবাই তোরে গিয়াছে গিয়াছে ছেড়ে, এইখানে নিবাস তোমার। জ্যোতিরিন্দ্রনাথ রোজ ওই রাগগুলিকে ভাঙছেন আর মজার মজার নাম দিচ্ছেন। আইরিশ বিলাওয়াল, স্কচ ভোপালি, স্কচ কেদারা, ইটালিয়ান ঝঞ্ঝিট। এটা মজার গল্প জ্যোতিরিন্দ্রনাথই বলেন। এই সুরগুলি যখন তৈরি হয়ে ওঠে, ঠিক সেই সময়টা অক্ষয় চৌধুরীর মধ্যে প্রথম উত্তেজনাটা সঞ্চারিত হতে দেখা যায়। এমনিতেই ওর সর্বক্ষণ সিগার খাওয়ার অভ্যাস। কি করেন, ওই ঠোঁটে যে সিগারটা ধরে রাখা থাকে সেটা থেকে ক্রমাগত ধোঁয়া উদ্গীরণ করতে থাকেন। এরপর যখন গানের কথাটা ভেবে ফেলতে পারেন গোটাটা, তখন ওই সিগারের ছাইগুলি সব খসে পড়ে পিয়ানোর রিডের উপর। রাগ এই সময়টা রবীন্দ্রনাথের খুব একটা ভালো লাগে না, প্রাণহীন লাগে, কেবল নিয়ম মেনে চলা। সদ্য বিলেত ঘুরে এসেছেন, সেখানে তো একটা বিরাট সুরের ক্যানভাস দেখেছেন। এই বিরাট সুরের ক্যানভাস কথাটার মানে কি? এই যে আমার, আপনার, আপনাদের প্রতিদিনকার যে রাগ, দুঃখ, অভিমান, কষ্ট, হাসি, এগুলি ঠিক যেমন, সুর যদি ঠিক তেমন হতো তা তো হয় না। সেইটা পেয়েছেন বিলেতে, ওপেরায়, আর পাচ্ছেন জ্যোতিরিন্দ্রনাথের সুরে। গান মানে কি কখনো কেবল সুর? গান মানে কি কেবল গান, একলা একটা অস্তিত্ব? তা তো হতেই পারে না। আমার একটা গল্প মনে পড়ে। মপাসার মা ছিলেন ফ্লবেয়ারের বন্ধু। তো মপাসার মার কাছে রোজ পীড়াপিড়ি করেন ফ্লবেয়ারের সঙ্গে আলাপ করিয়ে দিতে। কেন আলাপ করতে চান? ভালো চাকরি করেন, পেট ভরানোর কোনো সমস্যা নেই, মন ভরে না, মনে একটা অতৃপ্ত বাসনা বয়ে বেড়ান, লেখক হবার বাসনা। তো একদিন সেই সুযোগ ঘটল, মপাসার মা নিয়ে গেলেন ফ্লবেয়ারের কাছে, ওকে গিয়ে আলাপ করিয়ে দিলেন। বললেন, আমার ছেলে, ওর খুব লেখক হওয়ার শখ, আপনি যদি ওকে একটু লেখা শিখিয়ে টিখিয়ে দেন। ফ্লবেয়ার সেদিন কেমন একটু আনমনা ছিলেন। সবটা শুনলেন, শুনে সামনের টেবিল থেকে একটা খুব মোটা বই তুলে নিয়ে মপাসার হাতে দিয়ে বললেন, এইটা তুমি মুখস্থ করে এসো, তুমি যা চাইছো সব পারবে। মপাসা ফিরে এসছেন এটাকে বেদবাক্য জ্ঞান করে। নির্দিষ্ট একটা সময়ের পর, কাজটা হয়ে যাওয়ার পর বইটা ফেরত দিতে গেছেন। সেদিন আবার ফ্লবেয়ার সবটা ভুলে গেছেন। মপাসা মনে করিয়ে দিলেন সব। মনে পড়ায় বললেন, তোমাকে কি বই দিয়েছিলাম? দেখলেন, দেখে বললেন, কি সাংঘাতিক, এটা তুমি মুখস্থ করেছো নাকি?
বইটা একটা ডিকশনারি ছিল। তখন বললেন, তুমি একটা কাজ করো, তুমি ওই জানলার পাশে ওই চেয়ারটায় বসো। বসলেন। বাইরে কি দেখছো? মাদ্রাসা বললেন, বাইরে একটা পাইন গাছ। না না, শুধু পাইন গাছ কেন, ভালো করে তাকিয়ে দেখো, পাইন গাছটার পিছনে একটা পোড়ো বাড়ি আছে। সে পোড়ো বাড়ির একটা চিলে কোঠা আছে। চিলে কোঠায় দেখো লোক চলাচল করছে, আসবাবপত্র আছে। চিলে কোঠার একটা জানলা আছে, সেই জানলা দিয়ে দেখো আকাশ দেখা যাচ্ছে, চিল উঠছে সেখানে। এই সবটা নিয়ে ওই পাইন গাছটা, একলা পাইন গাছটার আবার কোনো মানে হয়? এই লোকটা বেশ ভালো, লোকটা বড় ভালো, লোকটা বেশ ভালো, আমরা তার জয় গাই। হা 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 হা। লোকটা বেশ ভালো, লোকটা বড় ভালো, লোকটা বেশ ভালো, আমরা তার জয় গাই। লোকটা বেশ ভালো, লোকটা বড় ভালো, লোকটা বেশ ভালো, আমরা তার জয় গাই। For he's a jolly good fellow, for he's a jolly good fellow, for he's a jolly good fellow, and so say all of us, and so say all of us, and so say all of us. করেছি ছাড় খার, সব করেছি ছাড় খার, কত গ্রাম পল্লী লুটে পুটে করেছি একাকার। এনেছি মোরা রাশি রাশি লুটের ভার, এনেছি মোরা রাশি রাশি লুটের ভার। করেছি ছাড় খার, সব করেছি ছাড় খার, করেছি ছাড় খার, সব করেছি ছাড় খার, কত গ্রাম পল্লী লুটে পুটে করেছি একাকার। এনেছি মোরা রাশি রাশি লুটের ভার। বাল্মীকি প্রতিভা, বাল্মীকি প্রতিভা মানেই সে যুগের রিয়েলিজমের একটা চূড়ান্ত। সেটা সাজসজ্জা, মঞ্চসজ্জা, অভিনয়। সেবার তখন আমাদের বড়লাট লর্ড ল্যান্সডাউন, দেবেন্দ্রনাথের খেয়াল হয়েছে লেডি ল্যান্সডাউনকে বাড়িতে পার্টি দেবেন, বাল্মীকি প্রতিভা অভিনয় হতে হবে। এর কিছুদিন আগে একবার বাল্মীকি প্রতিভা অভিনয় হয়েছে ওই ব্রাহ্ম সমাজের জন্য টাকা তুলবার তাগিদে। এবারও হবে, ঠিক হয়েছে বীরজিতলাওয়ে। এই আমরা যেখানে এখন বসে আছি এর ঠিক বিপরীত দিকে, যেখানে এখন ক্যালকাটা ক্লাব, সত্যেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, বীরজিতলাওয়ের সেই বাড়িতে রিহার্সাল হবে। এই বাড়িতে রিহার্সালে আবার বাড়ির ছেলেদের একটু বিশেষ আগ্রহ থাকে, কারণ এখানে খাওয়া দাওয়ার একটা ঘটা থাকে। প্রতিদিন রিহার্সালের আগে পেট ভরে খাওয়া দাওয়া সেরে চা খেয়ে তারপর শুরু হয় রিহার্সাল। এবারও বাল্মীকি সাজবেন রবীন্দ্রনাথ। অক্ষয় মজুমদার, যাকে বড় অক্ষয়বাবু বলে ইতিহাস চেনে, তিনি দস্যু সর্দার। বাড়ির মেয়েরা ইন্দিরা, লক্ষ্মী, প্রতিভা, সরস্বতী আর অভিজ্ঞা হাত বাঁধা বালিকা। বাড়ির ছেলেরা ক্ষিতেন্দ্র, হিতেন্দ্র, অরুণেন্দ্র, বলেন্দ্র, যশপ্রকাশ, গগনেন্দ্র, সমরেন্দ্র, অবনেন্দ্র, এরা সাজবেন ডাকাত। গোড়াতেই সত্যেন্দ্রনাথ একটা ফতোয়া জারি করেছেন, লেডি ল্যান্সডাউন অভিনয় দেখবেন, শুনে রাখো, খালি গায়ে ডাকাত সাজা চলবে না। বাড়ির একতলায়, জোড়াসাঁকো বাড়ির একতলায় হবে অভিনয়। প্রথমে বাল্মীকি প্রতিভা, অভিনয় শেষ হলে দোতলায় ডিনার। বাড়ির ছেলেরা লেডি ল্যান্সডাউনের ভয়ে কি কিঞ্চিত তটস্থ? আদপেই নয়। প্রথম দিনই হই হই করে শুরু হয়ে যাচ্ছে রিহার্সাল। এক ডোরে বাঁধা আছি মোরা সকলে, এক ডোরে বাঁধা আছি মোরা সকলে, নামানি বারণ নামানি শাসন নামানি কাহারে, নামানি বারণ নামানি শাসন নামানি কাহারে। কে বা রাজা কার রাজ্য মোরা কি জানি, প্রতিজনেই রাজা মোরা বনে রাজধানী। রাজা প্রজা উঁচু নিচু কিছু না গনি, ত্রিভুবন মাঝে আমরা সকলে কাহারে না করি ভয়।
মাথার উপরে রয়েছেন কালী, সম্মুখে রয়েছে জয়। মাথার উপরে রয়েছেন কালী, সম্মুখে রয়েছে জয়। মাথার উপরে রয়েছেন কালী, সম্মুখে রয়েছে জয়। স্টেজটা মাটি দিয়ে ভরাট করা হয়েছে, আর তাতে কিছু শুকনো গাছের ডাল পোঁতা হয়েছে। অনবরত চলছে জল ছেটানো। এটা হলো বৃষ্টি পড়ছে। দুটো কোনায় দুটো আয়না রেখে তার উপর আলো ফেলা হচ্ছে, আর তার সঙ্গে দেদার ক্যানেস্তারা পেটানো চলছে। বিদ্যুতের আওয়াজ। ছাদের উপর দিয়ে আমাদের ব্যায়াম করতে যে জিনিসটা লাগে, ডাম্বেল, অমন দুটো ডাম্বেল নিয়ে এ মাথা ও মাথা অনবরত গড়ানো চলছে। মেঘ ডাকার আওয়াজ তৈরি হচ্ছে। সাহেব মেম সাহেবরা এ হেন রিয়েলিজম তো কখনো দেখেননি, একেবারে অভিভূত তারা। কিন্তু একটা মুশকিল হয়েছে, অনবরত এই জল ছেটানোর ফলে স্টেজ তো তখন কর্দমাক্ত। দস্যুর দল ঢুকবেন, গগনেন্দ্রনাথ পা পিছলে পড়ে গেলেন, কিন্তু আছাড় খেয়ে একটু বিব্রত নন তিনি। ওই অবস্থায় একটা পোজ তৈরি করলেন। দস্যু দলের বাকিরাও তাকে দেখা দেখি তাদের পোজ তৈরি করে নিলেন। এইবার অক্ষয় মজুমদারের পালা। দস্যু সর্দার, লুঠের মাল ভাগ হবে, তার দাবি আবার একটু বেশি কিনা। তিনি এগিয়ে এলেন। আজকে তবে মিলে সবে করব লুটের ভাগ, এসব আনতে কত লন্ড ভণ্ড করুন যোগ্য যা। এই দাবি মানতে বাকিরা আদপেই নারাজ, একেবারেই রাজি নন। একটু টিপ্পনির সুরে আপত্তি করেন। বললেই হলো, কাজের বেলায় ইনি কোথা যে ভাগেন, ভাগের বেলায় আসে না আগে। আরে দাদা, ভাগের বেলায় আসে না আগে মানেটা কি? রীতিমতো চটে যান প্রথম দস্যু। এত বড় বাস্পর্ধা তোদের, মরে নিয়ে কি হাসি তামাশা, এখনই মুন্ড করিব খণ্ড, খবরদার হে খবরদার। টিপ্পনি। আর এরা তো বুঝে গেছে নাকি খেপানো যায়, যা আমরা রোজ করি নিজেরা। খেপানোর মাত্রা ওর একটু বাড়তে থাকে তখন। এরা বলছেন, হা হা ভায়া খাপ্পা বড়, এ কি ব্যাপার, হা হা ভায়া খাপ্পা বড়, এ কি ব্যাপার, আজি বুঝিবা বিশ্ব করবে নস্য, এমনি যে আকার। আরেক কোণ থেকে আরেক রকম টিপ্পনি তখন। এমনি যোদ্ধা উনি, পিঠেতেই দাগ, তলোয়ারে মরিচা, মুখেতেই রাগ। এবার সহ্যের সীমা ছাড়িয়ে যায় ব্যাপারটা প্রথম দস্যু। আর যে সব সহে না প্রাণে, নাহি কি তোদের প্রাণের মায়া, দারুণ রাগে কাঁপিছে অঙ্গ, কোথারে লাঠি কোথারে ঢাল। আমোদ ততক্ষণ সপ্তমে চড়েছে। কে শোনে কার কথা? হা হা ভায়া খাপ্পা বড়, এ কি ব্যাপার, হা হা ভায়া খাপ্পা বড়, এ কি ব্যাপার, আজি বুঝিবা বিশ্ব করবে নস্য, এমনি যে আকার। এর পরের দৃশ্যে নাটক অনুযায়ী বাল্মীকির ঢোকার কথা। বাল্মীকি ঢুকবেন, ঢুকে ওই গলায় ঝোলানো একটা শিঙা, সেটা ফুঁকে দস্যুদের ডাক দেবেন। রবীন্দ্রনাথ ঢুকলেন, একেবারে প্রস্তুত। কেবল দেখা গেল চোখ থেকে সোনার প্যাশনিটি খুলতে ভুলে গেছেন। অবনীন্দ্রনাথ তখন চাপা গলায় বলছেন, রবি কাকা, তোমার চোখে চশমা খুলে ফেলো। সপ্রতিভা ভঙ্গিতে ঘুরে গিয়ে সেটা খুলে তৎক্ষণাৎ সিংহায় ফুক। এখন করব কি বল, এখন করব কি বল, ও রাজা হাজির রয়েছে দল বল, রাজা করব কি বল, এখন করব কি বল, পেলে মুখেরই কথা আনি জমেরই মাথা, করে দিই রসাতল, করে দিই রসাতল, করে দিই রসাতল, করে দিই রসাতল, ও রাজা হাজির রয়েছে দল বল, রাজা করব কি বল, এখন করব কি বল। দলপতি আদেশ দেন, শোন তোরা তবে শোন, অমানিসাজিকে পূজা দেব কালীকে, অমানিসা হাজিকে পূজা দেব কালীকে,
তোরা করে যা, তোরা সবে মিলি যা, তোরা বলি নিয়ে আয়। Tally ho, tally ho, tally ho, ho, tally ho, tally ho, tally ho, ho. Döken John Pill with his coat so gay, Döken John Pill at the break of day, Döken John Pill when it's far away, with his hounds and his horn in the morning. For the sound of his horn brought me from my bed, and the cry of his hounds which he oft times led, Bill's bugle would awaken the dead, or the fox from his hair in the morning. Yes, I came John Pill and Ruby to ranter and ring, hood, bellman and true, from a fine to a check, from a check to a view, from a view to a death in the morning. For the sound of his horn brought me from my bed, and the cry of his hounds which he oft times led, Bill's bugle would awaken the dead, or the fox from his hair in the morning. Tally ho, tally ho, tally ho, ho, tally ho, tally ho, tally ho, ho. এ গানও এক শিকারীকে নিয়ে, তার নাম জন পিল, পুরো নাম জন জর্জ হোয়াইট মেলভিল। 19 শতকের মাঝামাঝি ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্টসের খুব নাম করা শিকারী। গুণ কিন্তু কেবল এই একটি নয়, এরই সঙ্গে তিনি কোল্ড স্ট্রিম গার্ডসের ক্যাপ্টেন, আর চুটিয়ে গপ্প উপন্যাস লেখেন, সেসবেরও যথেষ্ট জনপ্রিয়তা আছে। এই গানের সুরটা আরও পুরনো এক লোকগান থেকে নেওয়া। এবার আবার নাটকে ফিরি। দস্যু দলপতির আদেশ নিয়ে দস্যুরা চলেছে শিকারের খোঁজে, কিন্তু অমন চলেছে বললেই তো আর তারা যান না। দুদণ্ড রঙ্গ তামাশা হবে, পানপত্র নিয়ে বসা চাই। সেই সময় এই দৃশ্যে ঠাকুর বাড়ির ছেলেরা মাটির ভাঁড়ে ঢকঢক করে হাওয়া খাওয়ার চমৎকার এক অভিনয় করতেন। Tally ho, tally ho, tally ho, ho, tally ho, tally ho, tally ho, ho. তবে আয় সবে আয়, তবে আয় সবে আয়, তবে ঢাল সুরা ঢাল, সুরা ঢাল ঢাল ঢাল। দয়া মায়া কোন ছাড় ছাড় খার হোক কে বা কাঁদে কার তারে হা হা হা। তবে আন্তলোয়ার আনন্তলোয়ার, তবে আনবার শান দেখি ঢাল। আগে পেটে কিছু ঢাল, পরে পিঠে নিবি ঢাল, আগে পেটে কিছু ঢাল, পরে পিঠে নিবি ঢাল। হা 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 হা। এইরকম রিহার্সাল যখন চলছে তখন এই বিরজিৎ লাওয়ের বাড়িতেই একদিন এক কাবুলি কাপ্তেন এসে হাজির। ওই সে যুগের যেমন দস্তুর, আলাপ পরিচয় হলো, এক চোট টেনিস খেলা হলো, তারপরে লাঞ্চ বা ব্রেকফাস্ট কিছু একটা হলো। তারপরে সেই কাপ্তেন একটা মস্ত ছোরা বের করে আশ্চর্য এক নাচ নেচে দেখালেন। বাড়ির ছেলেদের তো ভারী আহ্লাদ, এই নাচটা তো নিয়ে নেওয়া যায়। শুরু হয়ে গেল রিহার্সাল। কিন্তু এই নাচের রিহার্সালের ব্যাপারেও সত্যেন্দ্রনাথ ঠাকুর অতিশয় কড়া। ওই নাচের দলের চারপাশে গোল করে ঘোরেন, আর কারো পা পড়তে কোথাও একটু ভুল দেখলে সঙ্গে সঙ্গে ওর ওই হাতের ছড়ি পিঠে। কিন্তু সবই তো হলো, নাচ তৈরি হলো, সুর পাওয়া যাবে কোথায়? এটা কি কোনো সমস্যা? রবীন্দ্রনাথ তখন সদ্য বিলেত ফেরত, ওর কাছে ইংরেজি গানের সুরের অভাব। Of all the wives as a youth, Yo ho, let's ho, yo ho,
There's none like Nancy Lee, I trow. Yo-ho, let's go, yo-ho. See, there she stands and waves her hands upon the key, and every day when I'm away she'll watch for me. See, there she stands and waves her hands upon the key, and every day when I'm away she'll watch for me, and whisper low when tempests blow for Jack at sea. Yo-ho, let's go, yo-ho. The sailor's wife, the sailor's star shall be. Yo-ho, we go across the sea. The sailor's wife, his star shall be. Kali, Kali, bolo re aaj, bolo ho, bolo ho, bolo ho. নামের জোরে সাধেব কাজ, বলো হো হো হো, বলো হো, বলো হো। ওই ঘোর মত্তকার নৃত্য রঙ্গ মাঝারে, ওই লক্ষ লক্ষ যক্ষ রক্ষ ঘেরি শ্যামারে, ওই লট্ট পট্ট কেশ অট্ট অট্ট হাসে রে, হা 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 হা। আরে বল রে শ্যামা মায়ের জয় 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 জয়। আরে বল রে শ্যামা মায়ের জয়। অমন কতগুলো ছোরা, তার সঙ্গে ওই উদ্দাম নাচ, সাহেব মেম সাহেবদের ক্রমাগত এনকোর এনকোর ধ্বনি। অনেক পরে অবনীন্দ্রনাথ একবার লিখেছিলেন, সেদিন যে আমাদের কারোর নাক কাটা যায়নি সেই অনেক। ওই মেঘ করে বুঝি গগনে, ওই মেঘ করে বুঝি গগনে, আধার ছাইল রজনী আইল, আধার ছাইল রজনী আইল, ঘরে ফিরে যাব কেমনে, ওই মেঘ করে বুঝি গগনে, চরণ অবসহায় শ্রান্ত ক্লান্ত কায়, সারা দিবস মনোভ্রমণে, ঘরে ফিরে যাব কেমনে, ওই মেঘ করে বুঝি গগনে, ওই মেঘ করে বুঝি গগনে। দেবেন্দ্রনাথ ঠাকুরের মেয়ে অভিজ্ঞা, এই গানে তার তুমুল খ্যাতি রটেছিল। এই গান গাইতেন তিনি। একে ঘোর বন এলো কোথায়,
রাতে কি হবে মোর হায়, একে ঘোর বন এনো কোথায়, ঘন ঘোর মেঘ ছেছে গগনে, চকিত চাপলা চমকে সঘনে, একলা বালিকা তরা সে কাঁপে কায়, একে ঘোর বন এনো কোথায়। দস্যুরা তো ততক্ষণে তাদের কাঙ্ক্ষিত বস্তু পেয়ে গেছে, শিকার। পথ ভুলেছিস সত্যি বটে, সিধে রাস্তা দেখতে চাস, এমন জায়গায় পাঠিয়ে দেব, সুখে থাকবি 12 মাস। তাঁরই এক সঙ্গীর গলায় কপট কৌতূহল ফোটে, কেমন সে জায়গা, কেমন হে ভাই, কেমন সে ঠাই, মন্দ নহে বড়, একদিন না একদিন সবাই সেথায় হব জড়। আয় সাথে আয়, রাস্তা তোরে দেখিয়ে দিগে তবে, আর তাহলে রাস্তা ভুলে ঘুরতে নাহি হবে। হা 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 হা। Go where glory waits thee, but while fame elects thee, oh, still remember me. Of a summer closes, when thine eye reposes on its lingering roses, once so loved by thee. When the praise thou meetest to thine ear is sweetest, oh, then remember me. Then should milkshakes trilling, all the soul of feeling, to thy heart appealing, draw one tear from thee. Then let memory bring thee strange sighs to sing thee, oh, then remember me. Oh, where glory waits thee, but while fame elects thee, oh, still remember me. Oh, still remember me. Oh, still remember me. এরপর গ্রিক নাটকে যেমন কোরাস থাকে, তেমন করে বনদেবীদের নিয়ে আসেন নাটকে। নাটকের বাকি গল্প এগিয়ে নিয়ে চলেন তারা। দিও কাহার বাছা, ওকে কোথায় নিয়ে যায়, আহা ওই করুণ চোখে, ও কাহার পানে চায়, মরিও কাহার বাছা। বাঁধা কঠিন পাশে, অঙ্গ কাঁপে ত্রাসে, বাঁধা কঠিন পাশে, অঙ্গ কাঁপে ত্রাসে, আঁখি জলে ভাসে, একি দশা হায়, এ বনে কে আছে, যাব কারো কাছে, কে ওরে বাঁচায়, মরিও কাহার বাছা। শিকার সংগ্রহ হয়েছে, দলপতির সমীপে হাজির দস্যুদল। দেখো ঠাকুর বলি এনেছি মোরা, দেখো ঠাকুর বলি এনেছি মোরা, বড় সরেশ পেয়েছি বলি সরেশ,
এমন সরেশ মছলি রাজা জালে না পড়ে ধরা, বেরে কেন ঠাকুর সেরে ফেলো তরা। দলপতিও প্রস্তুত বলির সদ্ব্যবহারে। নিয়ে আয় কৃপান, রয়েছে তৃষিতা শ্যামামা, শোনিত পিয়া যা তরা। নিয়ে আয় কৃপান, লোলো জিও ভালক লকে তড়িত খেলে চোখে, করিয়ে খণ্ড দিগ দিগন্ত ঘোর দন্ত ভাই। নিয়ে আয় কৃপান। কি দোষে বাঁধিলে আমায়, আনিলে কোথায় পথ হারা একাকিনে বনে অসহায়। রাখো 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 বাঁচা আমায়। দয়া করো অনাথরে, কে আমার আছে বন্ধনে কাতর তনু, মরি যে ব্যথায়। দয়া করো অনাথরে, দয়া করো গো, বন্ধনে কাতর তনু জর্জর ব্যথায়। দয়া করো দয়া করো দয়া করো। ভাবান্তর হয় দস্যু দলপতির। তিনি বলে ওঠেন, এ কেমন হলো মন আমার, কি ভাবে যে কিছুই বুঝিতে যে পারি নে। পাষাণ হৃদয় গলিল কেন রে, কেন আজি আখি জল দেখা দিল নয়নে। কি মায়া এ জানে গো, পাষাণের বাঁধে যে টুটিল, সব ভেসে গেল গো, সব ভেসে গেল গো। মরুভূমি ডুবে গেল করুণার প্লাবনে। কিন্তু এই সংযোগ সম্ভব হয় না বাকি দস্যুদের সঙ্গে। তারা বোঝে না এসবের মানে। তারা বলে, কি এত ভাবনা, কিছু তো বুঝি না, সময় বহে যায় যে, কখন এনেছি মোরা এখনো তো হলো না, এ কেমন রীতি তব বাহরে। না না হবে না, এ বলি হবে না, অন্য বলির তরে যা রে যা,
অন্য বলিয়ে রাতে কোথা মোরা পাবো, এ কেমন কথা কও বাহারে। এরপরে আরেক রকম আদেশ দেন দস্যু দলপতি, বলেন শোন তোরা শোন এ আদেশ, কৃপান খরপর ফেলে দে, বাঁধন করো ছিন্ন, মুক্ত করো এখনি, শোন তোরা শোন এ আদেশ। কি করবেন এরা? মেনে নেবেন এই কথা? ছেড়ে দেবেন এই পথ? ছাড়বো না ভাই, ছাড়বো না ভাই, এমন শিকার ছাড়বো না। হাতের কাছে অমনি এলো, অমনি যাবে, অমনি যেতে দেবে কেড়ে। রাজাটা খেপেছে রে, রাজাটা খেপেছে রে, তার কথা আর মানবো না। ছাড়বো না ভাই, ছাড়বো না ভাই, এমন শিকার ছাড়বো না। আজ রাতে ধুম হবে ভারী, নিয়ে আয় কারণ বাড়ি। আজ রাতে ধুম হবে ভারী, নিয়ে আয় কারণ বাড়ি। জেলে দে মশালগুলো, জেলে দে মশালগুলো, মনের মতন পুজো দেব। নেচে নেচে ঘুরে ঘুরে, নেচে নেচে ঘুরে ঘুরে। রাজাটা খেপেছে রে, রাজাটা খেপেছে রে, তার কথা আর মানবো না। ছাড়বো না ভাই, ছাড়বো না ভাই, এমন শিকার ছাড়বো না। বললেন না হয়, কিন্তু কে হবেন এদের দলপতি? কার আদেশ মেনে চলবেন এরা? এরপর প্রথম দস্যু বলেন, রাজা মহারাজা কে জানে, আমি রাজাধিরাজ। রাজা মহারাজা কে জানে, আমি রাজাধিরাজ। অক্ষয় মজুমদার একেবারে ছাপ রেখে গেছেন এই চরিত্রে। যতদূর জানা যায় এই গানটির সময় এইটুকু বলার পর বাড়ির ছেলেরা ডাকাত সেজে দুই পাশে দাঁড়িয়ে একবার একদিকে তাকিয়ে বলতেন, এই তুমি উজির, পরক্ষণে অন্যদিকে কোতোয়াল তুমি। আর সাহেব শুভ অডিয়েন্স যারা, তাদের দিকে আঙুল দেখিয়ে বলতেন, ওই ছোড়াগুলো বার কন্দাজ। ভাগ্যিস সাহেব শুভরা বাংলা বোঝেন না। তুমুল হাততালি উঠত তাতে। এই দেখে অক্ষয়বাবু কি আহ্লাদে জানি না এক পা ঘুরে নিতেন মঞ্চে। ঘুরে নেওয়ার পরেই শুরু হতো, যত সব কুড়ে আছে ঠাঁই জুড়ে, কাজের বেলায় বুদ্ধি যায় উড়ে। যত সব কুড়ে আছে ঠাঁই জুড়ে, কাজের বেলায় বুদ্ধি যায় উড়ে। এই পা ধোবার জল নিয়ে আয় ঝট কর তোরা সব যে যার কাজ। ভারী বয়ে গেছে বাকিদের ওর আদেশ মানতে। ওদেরই দলের একজন তৎক্ষণাৎ বলেন, আছে তোমার বিদ্যে সাধ্যি জানা, রাজত্ব করায় কি তামাশা পেয়েছ। আছে তোমার বিদ্যে সাধ্যি জানা। চলে সংলাপ, ক্রমাগত সংলাপ। এই জানিস নে কেটায় আমি, ঢের ঢের জানি, ঢের ঢের জানি। তবে হাসিস নে মিছে, যা যা সব আপন কাজে, আপন কাজে যা। খুব তোমার লম্বা চওড়া কথা, নিতান্ত দেখি তোমায় কৃতান্ত ডেকেছে। খুব তোমার লম্বা চওড়া কথা। একজন শান্তিকামী এগিয়ে আসলে, থাকে না সব দলেই। তিনি বলেন, আহ কাজ কি গোলমালে, না রাজাই সাজালে। মরবার বেলায় মরবে ওটাই, আমরা সব থাকবো ফাঁক তালে। প্রথম দস্যু কি এত নির্বুদ্ধি নাকি? তিনি কি আর এটা ভাবেননি? এবার তিনি বলেন, আরে রাম রাম হরি হরি, এই তোরা থাকতে আমি মরি। তেমন তেমন দেখলে বাবা ঢুকবো আড়ালে। আরে তেমন তেমন দেখলে বাবা ঢুকবো আড়ালে। ওরে চল তবে শিগগিরি আনি পূজার সামগ্রী, চল তবে শিগগিরি আনি পূজার সামগ্রী। কথায় কথায় রাত পোহালো এমনি কাজের ছিলি, মোদের কথায় কথায় রাত পোহালো এমনি কাজের ছিলি। অক্ষয় মজুমদার বাল্মীকি প্রতিভার প্রযোজনায় অবিস্মরণীয় এক নাম। ওর একটা দুর্বলতা ছিল, ওর নাকি গলাটা চড়ার দিকে যেত না, কিন্তু সুরটা যেখানে চড়া সে জায়গাটা তো ওর চরিত্রে পড়লো হয়তো।
তখন চোখের একটা ভঙ্গি করতেন আর তর্জনীর ইশারা করতেন, বুঝিয়ে দিতে চাইতেন ওইখানে আছে সুরটা। এও তো একরকম সংযোগ। এমনিতেই অক্ষয়বাবুর একটা ভুঁড়ি ছিল, এর উপর আবার অভিনয়ের সময় বেশ কতগুলি বালিশ বাঁধতেন, সেটা দেখবার মতন চেহারা হতো। একটা দৃশ্য প্রতি অভিনয় ঘটত, অক্ষয়বাবু ওই বিশাল ভুঁড়িটি নিয়ে মধ্যেখানে দাঁড়িয়ে, আর বাড়ির ছেলেরা ওকে ঘিরে গোল করে ঘুরছেন আর দমার পেটে ঘুষি মারছেন, সঙ্গে চলছে গান। বন বাদার সব ঘেটে ঘুটে আমরা মরি খেটে খুটে, বন বাদার সব ঘেটে ঘুটে আমরা মরি খেটে খুটে, তুমি কেবল লুটে পুটে পেট পোড়াবে মনের দোষে। ঢুকে তো পেট ভরে না, ঢুকে তো পেট ভরে না, সাধের পেটে যাবে খসে। লেডি ল্যান্সডাউন অক্ষয় মজুমদারের অভিনয় দেখে অভিভূত, বলেন হি ইজ মাই ম্যান। কথাটা আবার জেনে ফেলেন অক্ষয়, মুশকিল এখানেই। এবার যাকে পান তাকেই বলেন, ওয়ে শুনেছ তো লেডি কি বলেছেন আমার সম্পর্কে, বলেছেন হি ইজ মাই ম্যান। চালাকি পেয়েছ। আমাদের বড় অক্ষয় মজুমদারকে পেতে ইচ্ছে করে, তাকেই যে দরকার আজ। সর্দার মশাই তেরি নাশয়, সর্দার মশাই তেরি নাশয়, তোমার আশায় আছি বসে। সর্দার মশাই তেরি নাশয়, তোমার আশায় আছি বসে। শিকারেতে হবে যেতে, শিকারেতে হবে যেতে, মিহি কোমর বাঁধো কোষে। শিকারেতে হবে যেতে, মিহি কোমর বাঁধো কোষে। শিকারেতে হবে যেতে, মিহি কোমর বাঁধো কোষে। মা নিষাদ প্রতিষ্ঠা তমগমঃ শাশ্বতী সমঃ যৎকঞ্চ মিথুনাদেকমবুধি কামমহিতম। মা নিষাদ প্রতিষ্ঠা ত্বমগমঃ শাশ্বতী সমঃ যৎক্রৌঞ্চ মিথুনাদেকমবুধি কামমহিতম। মা নিষাদ প্রতিষ্ঠা তমগমঃ শাশ্বতী সমঃ যৎক্রৌঞ্চ মিথুনাদেকমবুধি কামমহিতম। এই গহন অরণ্যে একদিন এক ব্যাধ তীর নিক্ষেপ করে মেরে ফেলে মিথুনরত এক ক্রৌঞ্চকে। দস্যু দলপতি নিরস্ত করতে চান তাকে, তার কথা তারা শোনে না। আর তখনই তার অন্তর থেকে উঠে আসে এই স্বর, নিজের কানকেই বিশ্বাস করতে পারেন না। কি বলিনু আমি একি সুললিত বাণী যে, কিছু না জানি কেমন যে আমি প্রকাশিনু দেব ভাষা। এমন কথা কেমনে শিখিল রে, পুলকে পুরিল মন প্রাণ, মধু বরষিল শ্রবণে। কি হৃদয়ে গিয়ে দেখি ঘোর অন্ধকার মাঝে একই জ্যোতি ভাই। অবাক করুণা
একা অবাক করুণা একা একে একে স্থির চপলা কিরণে কিরণে হলো সব দিক উজলা কি প্রতিমা দেখিয়ে জোছনা মাখিয়ে কে রেখেছে আঁকিয়ে আমরি কমল পুতলা একে একে স্থির চপলা নমে নমে ভারতী তব কমল চরণে পুণ্য হলো বনভূমি ধন্য হলো প্রাণ পূর্ণ হলো বাসনা দেবী কমলা সোনা ধন্য হলো দস্যুপতি গলিল পাষাণ কঠিন ধরা ভূমি কমলালয়া তুমি যে হৃদয় কমলে চরণ কমল করদান তব কমল পরিমলে রাখো হৃদি ভরিয়ে তব কমল পরিমলে রাখো হৃদে ভরিয়ে চির দিবস করিব তব চরণ সুধা পান নমে নমে ভারতে তব কমল চরণে পুণ্য হলো মনোভূমি ধন্য হলো প্রাণ দিনহীন বালিকার সাজে এসেছিল এ ঘোর বন মাঝে গলাতে পাশান তোর মন কেন বৎস শোন তাহা শোন আমি বিনা পানি তোরে এসেছি শিখাতে গান তোর গানে গলে যাবে সহস্র পাষাণ প্রাণ যে রাগিনী শুনে তোর গলেছে কঠোর মন সে রাগিনী তোরই কণ্ঠে বাজিবে রে অনুক্ষণ অধীর হইয়া সিন্ধু কাঁদিবে চরণতলে চারিদিকে দিগবধূ আকুল নয়ন জলে মাথার উপরে তোর কাঁদিবে সহস্র তারা অশনে গড়িয়া গিয়া হইবে অশ্রুর ধারা যে করুণ রসে আজি ডুবিল রে ও হৃদয় শত স্রোতে তুই তাহা ঢালিবি জগৎময় যেথায় হিমাদ্রি আছে সেথা তোর নাম রবে যেথায় জাহ্নবী বহে তোর কাব্য স্রোত ববে সেই জাহ্নবী বহিবেক অযুত হৃদয় দিয়া শ্মশান পবিত্র করি মরুভূমি উর্বরিয়া মোর পদ্মা সন্তলে রহিবে আসন তোর নিত্য নব নবগীতে সতত রহিবি ভোর বসি তোর পদতলে কবি বালকেরা যত শুনি তোর কণ্ঠস্বর শিখিবে সঙ্গীত কত
এই নে আমার বীণা, দিনু তোরে উপহার। যে গান গাহিতে সাধ, ধনিবে ইহার তার। এই রকম করে সুর দিয়ে সংলাপ তৈরি করে একটা গল্প সেদিন বলা গিয়েছিল, একটা বড় ক্যানভাস তৈরি করা গিয়েছিল। রবীন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথরা একটা সংযোগের ভাষা খুঁজছিলেন। ওদের মনে হচ্ছিল সুর সেই ভাষাটা দিতে পারে। রবীন্দ্রনাথের এরকমও মনে হচ্ছিল এই সুরের চর্চা যদি আমরা ঠিক করে করি তাহলে এই সুরের সংলাপ একদিন থিয়েটারের গণ্ডি ছাড়িয়ে নাকি আমাদের রোজকার জীবনে এসে পড়তে পারে। তাতে কি হতে পারে? তাতে আমাদের মনের যে সমস্ত রুগ্ন মলিন বৃত্তিগুলি আছে সেগুলি শুধরে যেতে পারে। সত্যি কি তা হতে পারে? কখনো হলে বেশ ভালো হতো। এতে বোধহয় আমরা কেউই দ্বিমত পোষণ করব না, কারণ শেষ পর্যন্ত মানুষের এই দুনিয়াটার তো নৈতিক দুনিয়াই হবার কথা ছিল। কিন্তু কি পারতে হবে? সেটা পারলে সেই কাজটাই বা কিরকম দেখাবে তখন? কি এনেছ ধনমান, তাহা যে চাহে না প্রাণ। দেবী গো চাহি না, চাহি না, মনে মায় ধনের আসে চাহি না। তাহলে সুখে যারা হয় হোক, হয় হোক, আমি দেবী সে সুখ চাহি না। এখন থেকে 16 বছর আগে এই শহরের দুজন মানুষ রোজ সকালে দক্ষিণ কলকাতার এক সংশোধনাগারের দিকে রওনা দিতেন। সেই সময় এ রাজ্যের কারা বিভাগ ঠিক করেছে সংশোধনাগারের আবাসিকদের নাচ, গান, ছবি আঁকা, অভিনয়, এরকম সুকুমার কলাগুলি শেখানোর কথা ভেবেছেন। তারা দেখতে চান যে এর প্রভাবে তাদের প্রবৃত্তিতে কোনো রকম বদল আসে কিনা, সহজ কথায় সংশোধিত হন কিনা। এই যে দুজন মানুষের কথা বলছি, তারা এই কাজের দায়িত্ব নিয়েই যেতেন প্রতিদিন। বেশ অনেকটা পথ যেতে হতো। পথে যেতে যেতে গাড়িতে নানান বিষয়ে দুজন মানুষ এক জায়গায় জড়ো হলে যা হয়, নানান বিষয়ে কথা বলতেন। তার একটা বড় অংশ জুড়ে থাকতো সুরের এই ভূমিকার কথাটা। সুরের এই ভূমিকা নিয়ে ভাবনা, এটা ইউরোপীয় ভাবনা। রেনেসাঁর সময় এবং রেনেসাঁর পরে ইউরোপ ভাবতো এইসব কথা প্রবলভাবে, খুব ব্যাপ্ত আকারে। এরা দুজন কথা বলতেন। রবীন্দ্রনাথ কি সূত্রে এই ভাবনার কাছে পৌঁছলেন? ওদের কৌতূহল জাগতো যে এখানেও কি তবে জ্যোতিরিন্দ্রনাথের একটা ভূমিকা। পথ ফুরিয়ে আসতো, এদের কথাও শেষ হতো। সংশোধনাগারেও তখন বাল্মীকি প্রতিভা তৈরির কাজ চলছে। এরা দুজন পৌঁছে গেলে তার মহড়া শুরু হয়। ওই কতগুলো নির্দিষ্ট জায়গা আছে, রিক্রিয়েশন ক্লাব, ঘর, মেকানিক্যাল ডিপার্টমেন্ট, এগুলো ওদের ডাক নাম, ওদের দেওয়া নাম। সেসব জায়গায় মহড়া হয়। অনেক মানুষ জড়ো হন সেখানে। যারা জড়ো হন তারা একদিন সমাজের নানান পেশায় নিযুক্ত ছিলেন। বৈধ অবৈধ জীবিকা একটা ছিল, কিন্তু এখন তো একটাই পরিচয়,
বন্দী, কেউ বিচারাধীন, কেউ সাজাপ্রাপ্ত। আর সকলেই তো ভেঙে যাওয়া মানুষ। তো ওই বাল্মীকি প্রতিভার গল্পটাকে মাঝখানে রেখে ওরা প্রতিজ্ঞা করেন, চেষ্টা করেন যদি আবার নিজেদের জীবনটাকে সাজিয়ে তোলা যায়। আর যারা জড়ো হন তারা যে সকলেই খুব একটা অভিনয় করেন, নাচ করেন, গান করেন এমন নয়। আর তাছাড়া কাজও তো নানা রকম থাকে, ওই পোশাক তৈরি করা, অমন রিয়েলিস্টিক সেট তৈরির কথা এখানেও ভাবা হচ্ছে তখন, কাজেই সেসব তৈরি করা। তো এই সকলে মিলে রিহার্সাল, তার সঙ্গে আড্ডা, খাওয়া দাওয়ার একটা বিরাট পর্ব, এই সমস্ত দিনটা পার হয়ে যায়। সত্যি কথা বলতে যে ওই সংশোধনাগারের ওই স্যাঁতস্যাঁতে ঘরগুলোয় কিরকম একটা অন্যরকম আলো এসে পড়ে প্রতিদিন। এসব কথা তো সেই সব আবাসিকরাই বারবার বলেন। এদের মধ্যে একজন মানুষ থাকেন মধ্যবয়সী, মাঝ 30, মধ্যবয়সীও নয়, মাঝ 30। তার নাম শুভব্রত। এই ভদ্রলোক খুব একটা বেশি কথা বলেন না, ওকে দেখে মনে হয় উনি কারোর সঙ্গে মিশতে চান না, কিন্তু যেখানে যা হচ্ছে প্রতিটা কাজ খুব খুঁটিয়ে দেখেন, অপলকে তাকিয়ে থাকেন, তন্ময় হয়ে শোনেন। এবার দিনের কাজ ফুরোনোর পর এই যে দুজন মানুষের কথা হচ্ছে, তাদের ফেরার পালা আসে, দলের সকলে তাদের একটু এগিয়ে দিতে আসে। তো এই সংশোধনাগারের একেবারে প্রধান দরজা অবধি আসার অধিকার সকলের নেই, কিন্তু এই যে শুভব্রতর কথা হচ্ছে তার আছে, তিনি আসেন শেষ পর্যন্ত। এই দুজন মানুষ যখন একেবারে প্রধান দরজা পেরিয়ে আসেন, গাড়িতে উঠবেন, এমন সময় তিনি একটি বাক্য বলেন এবং প্রতিদিন বলেন, খুব সংক্ষিপ্ত কথা, আবার কাল। তো এই দুজন মানুষ এই শুভব্রতর কেস হিস্ট্রিটা জানে। সে তার প্রণয়িনীকে হত্যা করেছে, তার অপরাধ তাকে অন্ধকারে রেখে ওই একই সময়ে সে আরেক পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছে। একে কেন অপরাধ ভাববো, এসব কথাও সে বলে। সবচেয়ে বড় কথা সে বলে, কোনটা অপরাধ, আমি খুন করেছি সেইটা, না আমাকে প্রতারণা করা হয়েছে সেইটা। তবে কুল কিনারা পায় না, ভাবনা কোথাও অঙ্কটা মেলে না। এই দুজন মানুষ প্রায় গাড়ির কাছাকাছি পৌঁছে গিয়ে পেছন ফিরে দেখেন শুভব্রত তখনও অপলকে তাকিয়ে রয়েছেন, ওই লোহার গরাদটায় গাল ঠেকিয়ে। কি দেখছেন, এদের চলে যাওয়া? মনে হয় না সেটা। তারপরে এই দুজন মানুষও গাড়িতে ওঠেন। এইবার আর তেমন করে এদের নিজেদের কথা হয় না, এরাও কিরকম স্তব্ধ হয়ে যান, থেমে যান। জানেন, এই দুনিয়ায় মাত্র কয়েকটা প্রজাতি আছে যারা নিজেদের প্রজাতিকে হত্যা করে। ঘটনাচক্রে মানুষ সেই দলে পড়ে। নখিদন্তি যারা, ধরুন নেকড়ে, নেকড়ে কখনো নিজের প্রজাতি ধ্বংস করে না, কারণ সে জানে এতে প্রজাতি নাশ হওয়ার সম্ভাবনা থাকে। এ ব্যাপারে বিবর্তন তার মনে এক রকমের সংস্কার গেঁথে দিয়েছে, প্রথিত করে দিয়েছে। খুব খুঁটিয়ে দেখবেন, রৌবাক টিয়ার, রৌবাক হরিণ, পায়রা নিত্য সংঘর্ষে জড়িয়ে থাকে, কিন্তু ক্ষতি নেই তো, ওরা তো তত শক্তিশালী নয়, ফলে প্রজাতি নাশ হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা, মানুষও তো নখিদন্তি নয়,
কিন্তু মানুষের বুদ্ধি আছে, সেই বুদ্ধি দিয়ে সে অস্ত্র বানাতে পারে। অস্ত্র বলতে কেবল আগ্নেয়াস্ত্র বা ধাতবাস্ত্রের কথা কেন ভাববো, মগজাস্ত্র, কত কি তো পারা যায় তাই দিয়ে। বন্ধুর চোখে ধুলো দিতে পারি, রাষ্ট্র নাগরিককে বোকা বানাতে পারে, ধুলো দিতে পারে, তারপরেও তাই নিয়ে আহ্লাদের উদযাপন চলতে পারে তার। আর সবচেয়ে বড় সুবিধে, মানুষের তো এ ব্যাপারে কোনো রকম বাধা নেই সংস্কারে। এই কাজটা ভাবতে ভাবতে একটা কথা মনে হচ্ছিল, পারা মানেটা কি? রবীন্দ্রনাথ কি তবে চান এই বাধাটা আমরা তৈরি করি স্বভাবে? এই বাধা তৈরি করতে পারাটাকেই কি পারা বলেন? আমাদের এই যে রুগ্ন মন, আমাদের প্রতিদিনের অগণিত সাইকোট্রপিক প্লেজার সব ফেলে দিয়ে নিজেকে থামিয়ে আমি আপনাকে শুনব, আপনাকে বুঝব, আপনিও যদি সেভাবেই নিতে পারেন, আমাকে বুঝতে বা শুনতে চান। এই কি বলতে চান রবীন্দ্রনাথ? কে এনেছ ধনমান তাহা যে চাহে না প্রাণ, দেবী গো চাহিনা চাহিনা মণিময় ধুলি রাশি চাহিনা, তাহা লয়ে সুখী যারা হয় হো হয় হো, আমি দেবী সে সুখ চাহিনা। যাও লক্ষ্মী অলোকায়, যাও লক্ষ্মী অমরায়, এ বনে এসো না এসো না এসো না এ দিন জন কুটিরে, যে বিনা শুনেছি কানে মন প্রাণ আছে ভোর, আর কিছু চাহি না চাহি না। কোথায় সে উষাময়ী প্রতিমা, তুমি তো নহ সে দেবী কমলা সোনা, করুণা আমারে ছলনা। কোথায় সে উষাময়ী প্রতিমা, কোথায় সে উষাময়ী প্রতিমা। কৃষ্ণেন্দু যখন গল্প বলছিলেন, বিশেষ করে
এক নতুন বাল্মীকি প্রতিভা, নতুন মানুষদের নিয়ে শুরু করেছিলেন যে আজ থেকে 16 বছর আগে দুটি মানুষ, তারা সকালবেলা রওনা হতেন, ভোরবেলা রওনা হতেন দক্ষিণ কলকাতার কোনো সংশোধনাগারের দিকে। নিশ্চয়ই আপনাদের কৌতূহলী মন জানতে চাইছেন তারা কারা, সেই দুটি মানুষ কে। একজন অত্যন্ত প্রখ্যাত ব্যক্তি অলকানন্দা রায়, এবং আরেকজন আমাদের একেবারে নিজেদের লোক কৃষ্ণেন্দু, যিনি গল্প আপনাদের শোনালেন। আমরা শুরু করেছিলাম অনুষ্ঠানটা যখন বলছিলাম যে প্রযুক্তিগত উত্তরণ হয়তো হয়েছে, আমরা বারবার করে সংযোগের কথা বলছি, কিন্তু যত সংযোগের কথা বলছি তত আমাদের যেন বিচ্ছিন্নতা গ্রাস করছে। রবীন্দ্রনাথেরাও হয়তো সেই বৃহত্তর সংযোগের কথা বলে গেছেন। আমরা জানি না সেই লক্ষ্যে আমরা কবে পৌঁছতে পারবো, আদৌ পৌঁছতে পারবো কিনা, তবু আমরা স্বপ্ন দেখি। কিন্তু একটা সংযোগ তো স্থাপন হয়েছে আজকের এই সন্ধ্যায়, গত 1.5 ঘন্টায়। যারা আপনারা বসে আছেন তারা, আর এদিকে যারা রয়েছেন তারা, কারিগর তো দুজনেই। আমরা অনুষ্ঠানটা করেছি, আপনারা তাতে সাড়া দিয়েছেন, আর সংযোগের বোধহয় প্রথম শর্তই সাড়া দেওয়া। তাই আজকের সন্ধ্যা আপনাদের, আমাদের সবার পরিচয় করিয়ে দিই এই সংযোগের কারিগর কারা ছিলেন। কোনো ফর্মালিটি নয়, এটা একটা ইন্টিমেট স্পেস এবং ইন্টিমেট থিয়েটারের কনসেপ্টেই আমরা অনুষ্ঠানটাকে সাজিয়েছি এইভাবে। সেই জন্য বাদিক থেকে বলবো তৃণা, তারপরে রয়েছেন নীলাঞ্জনা, কৃষ্ণেন্দু, আর এদিকে রয়েছেন বুবু, অর্পিতা, ইপসিতা। আলোয় তাকে আপনারা দেখতে পাচ্ছেন না, আসলে আলো যারা দেয় তারা তো একটু অন্ধকারই থাকে, তো চন্দন সেই অন্ধকারে থেকে আলো প্রক্ষেপণ করছে, চন্দন। আর রয়েছে আমি, ইন্দ্রনীল। শুভরাত্রি, ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্যে, এবং আশা করব আগামী দিনেও যখন আমরা এই ধরনের একটু ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করার প্রচেষ্টা করব তখন এরকমই সাড়া দেবেন। সাড়া পেলে আমাদের ভালো লাগে, আমরা অনুপ্রাণিত হই এই ধরনের নতুন নতুন কাজ করার। তো সেই জন্য আবারও আপনাদের কৃতজ্ঞতা জানাই। অনেক ধন্যবাদ, শুভরাত্রি।